পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যারা তাদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করছেন। সুপ্রিম কোর্টের রায় কিন্তু একদম পরিষ্কার, কিন্তু জটটা এখনও খোলেনি। আসুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এই অচলাবস্থাটা তৈরি হয়েছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? দেশের সর্বোচ্চ আদালত যখন একটা নির্দেশ দিয়ে দিয়েছে, তাহলে টাকা মেটাতে এত দেরি কেন হচ্ছে? এর পিছনে কি কোনো আইনি প্যাচ আছে যা পুরো প্রক্রিয়াটাকেই আটকে রেখেছে? চলুন এই জটটা খোলার চেষ্টা করি। আচ্ছা, এই পুরো বিষয়টা সহজে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব জটটা ঠিক কোথায়, তারপর জানব সরকারের কৌশল নিয়ে কি অভিযোগ উঠছে, এরপর দেখব কমিটি কি পাল্টাচাল দিয়েছে আর আন্দোলনটাই বা কোন দিকে এগোচ্ছে, আর সবশেষে এরপর কি হতে চলেছে। তো প্রথমেই আসা যাক আসল প্রশ্নে। এই যে অচলাবস্থা, এর মূল কারণটা কি, আর আইনি লড়াইটাই বা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সোজা সাপটা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য একদম স্পষ্ট নির্দেশ দিয়েছে। মানে এখানে কোনো যদি কিন্তু বা অস্পষ্টতার জায়গা নেই। রায় পুরোপুরি কর্মচারীদের পক্ষে। আর শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেনি আদালত, এটাও বলে দিয়েছে যে মোট যা বকেয়া তার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। মানে একটা চটজলদি পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু সেই পদক্ষেপটাই এখনও আটকে আছে। তাহলে প্রশ্ন উঠছে, সরকারের ভূমিকাটা ঠিক কি? কর্মচারী সংগঠনগুলোই বা ঠিক কী অভিযোগ করছে? এখানেই কিন্তু গল্পের আসল মোড়। কর্মচারী ইউনিয়নগুলোর কিন্তু সরাসরি একটা অভিযোগ আছে। তাদের বক্তব্য, সরকার ইচ্ছে করে আইনি মারপ্যাচ তৈরি করে সময় কাটাচ্ছে। তাদের মতে আসল লক্ষ্য হল সামনে নির্বাচন পর্যন্ত পুরো ব্যাপারটা ঝুলিয়ে রাখা। এটা নাকি শুধুই একটা আইনি প্রক্রিয়া নয়, এটা একটা কৌশল। অভিযোগটা হলো সরকারের হাতে দুটো আইনি অস্ত্র আছে। প্রথমটা হলো একটা রিভিউ পিটিশন দাখিল করে সময় নেয়া, আর যদি সেটা খারিজ হয়েও যায় তাহলে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়ে প্রক্রিয়াটাকে আরও দীর্ঘায়িত করা। সরকার যখন এই চালটা চালছে, তখন কিন্তু আরেকটা পক্ষ চুপ করে বসে নেই। চলুন দেখি সুপ্রিম কোর্টের তৈরি করা ইন্দু মালহোত্রা কমিটি এই অচলাবস্থায় কী পাল্টা ভূমিকা নিয়েছে। এই ইন্দু মালহোত্রা কমিটি কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই তৈরি করেছে, আর এর কাজটা খুব নির্দিষ্ট। প্রথম 25% ডিএ মেটানোর পর বাকি 75% টাকা কিভাবে আর কতগুলো কিস্তিতে দেওয়া হবে সেটারই একটা রূপরেখা তৈরি করা। আর এখানেই বুঝলেন একটা দারুণ ব্যাপার ঘটেছে। অভিযোগ উঠছে যে রাজ্য সরকার নাকি কমিটিকে দরকারি তথ্য দিয়ে সাহায্য করেনি। কিন্তু কমিটি তো বসে থাকেনি, তারা একটা বিকল্প রাস্তা বের করেছে। রাজ্য সরকারের তথ্যের জন্য অপেক্ষা না করে তারা সোজা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির রিপোর্টকে ভিত্তি করে নিজেদের ফাইনাল রিপোর্ট তৈরি করে ফেলেছে। একদিকে যখন আদালতে এইসব আইনি প্যাচ চলছে, তখন অন্যদিকে কর্মচারীরাও কিন্তু শুধু রায়ের অপেক্ষায় বসে নেই। তাদের আন্দোলনটাও কিন্তু দুটো দিক থেকে চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের একটা কথা শুনলেই পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, সরকার যে আইনি পথের সময় নষ্ট করবে তা আমরা আগেই অনুমান করেছিলাম, তাই সমান্তরালভাবে আন্দোলনের পথেই আমরা হাঁটছি। মানে বুঝতেই পারছেন তারা কতটা প্রস্তুত। তার মানে লড়াইটা চলছে একসঙ্গে দুটো ময়দানে। একদিকে যেমন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, ঠিক তেমনি অন্যদিকে সরকারের ওপর চাপ বাড়াতে রাজ্য জুড়ে ধর্মঘটের মতো কর্মসূচিও নেওয়া হচ্ছে। দুটো পথই একসঙ্গে খোলা। সব মিলিয়ে পরিস্থিতি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে সামনে একটা ফ্যাসলার সময় আসছে। তো এরপর কি হতে পারে? সামনে দুটো ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ১৩ই মার্চ কর্মচারী সংগঠনগুলো চাপ আরও বাড়াতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আর দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি আছে, যেখানে কমিটির রিপোর্ট আর সরকারের আইনি আবেদন দুটোই এক টেবিলে উঠবে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু একটাই প্রশ্নের উপর নির্ভর করছে। সুপ্রিম কোর্ট কি ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টকে বেশি গুরুত্ব দেবে, নাকি সরকারের পিটিশনগুলো শুনে প্রক্রিয়াটাকে আরও দীর্ঘায়িত করার সুযোগ দেবে? এই একটা সিদ্ধান্তের ওপরই কিন্তু লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য নির্ভর করছে। সবটা শোনার পর এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। ডিএ মেটাতে এই যে এত দেরি, এটা কি শুধুই একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছাকৃত কৌশল কাজ করছে? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু বিতর্কটা কিন্তু এখনই তুঙ্গে।